খুব ক্লান্ত লাগছে। নিজের বাড়ি ফিরে কথা খাটের উপর শরীরটা এলিয়ে দেয়। কথার কেন জানি বারবার মনে হতে লাগলো সে ঠকে গেছে জীবনের কাছে। দেবোত্তমের স্পষ্টবাদী বাস্তব যে রূপকে সে ভালোবেসে ফেলেছিল, আজ সে দূরে দাঁড়িয়ে হাসছে যেন। প্রথম দিকে এক মুহূর্ত যদি দেরি হতো কথার ফোন ধরতে বা মেসেজ রিপ্লাই দিতে, দেবোত্তম ফোনের পর ফোন করে যেত। কোনোদিন মুখে বলেনি ঠিকই, কিন্তু কথা অনুভব করতে পারত দেবোত্তমের কাছে কথা যেন অক্সিজেন। আজ কর্মজীবনের ব্যস্ততার বেড়াজালে নাভিশ্বাস তুলছে ভালোবাসার নরম ভেজা মুহূর্তগুলো। কাজের চাপ, উন্নতির শীর্ষে ওঠার প্রবল চেষ্টা, সবই তো ওর জন্য করছে। এই ভেবে নিজেকে ভুলিয়ে নেয় কথা কলি। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, কিন্তু অগ্নি পরীক্ষা আজও মেয়েদের জন্য বরাদ্দ। মন থেকে মেনে নিতে পারছে না কথা। কেন দেবে সে এই পরীক্ষা? তাও আবার তার জন্য, যে তার অনুভূতির সাথে খেললো। একবার, শুধু একবার ফোন করতে পারলো না বাড়ি ফেরার আগে? আজ এতটা অপ্রয়োজনীয় সে? না না, এসব কি ভাবছে সে? হয়তো পরিস্থিতি সত্যিই প্রতিকূল ছিল। নিজের দিকটা ভাবতে গিয়ে হয়তো ওর দিকটাই বুঝতে পারছে না সে। কিন্তু বাড়িতে এখন কি বলবে? সব সত্যি বলে দেবে? আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে যেন। ওরা যদি ফিরিয়ে দেয়, আর কোনোদিন বাবা মায়ের চোখে চোখ রাখতে পারবে সে? কি রে, কি হলো? হাঁপাচ্ছিস কেন? বাইরের ঘরে মায়ের গলার আওয়াজ শুনে কথা উঠে বসে। কার কি হলো আবার? কে এসেছে? আর একটা কার গলা মনে হচ্ছে। বেরিয়ে দেখা উচিত নাকি? আরে, কাঁদছিস কেন, বলবি তো? কথা বেরিয়ে শ্রেয়াকে দেখে অবাক হয়ে যায়। শ্রেয়া তখন ফোঁপাতে ফোঁপাতে বলছে, কাকিমা, ঠাকুরমা মারা গেছে। সে কি? কিন্তু তোর ঠাকুরমা তো... না না কাকিমা, একদম নিজের নয়। সে নিজের ঠাকুরমাকে তো মনেই নেই আমার, পাশের বাড়ির। কিন্তু কি বলবো তোমায়, একদম নিজের ঠাকুরমা ছিলেন। ছোট থেকে কম আদর খেয়েছি, কোনোদিন ঠাকুরমার অভাবই বুঝতে পারিনি। ওহো, কি হয়েছিল? অনেক বয়স হয়েছিল, শয্যাশায়ী ছিলেন। খালি নাকি আমার কথা বলছিলেন। আহারে, শোনার পর থেকেই... আহা, অত কাঁদিস না, শরীর খারাপ করবে। কি করবি বল? সবাইকে একদিন যেতেই হয়। কষ্ট পাচ্ছিলেন একদিকে তো ভালোই। তা বাড়ি যাবি তো? হ্যাঁ, বলছিলাম কি কাকিমা, এতটা রাস্তা শরীরটাও ভালো লাগছে না। একা যেতে সাহস পাচ্ছি না। খালি কান্না পাচ্ছে। তার মধ্যে মাইগ্রেনের ব্যথাটা। তা মাইগ্রেনের আর দোষ কি? এত কাঁদলে শরীর খারাপ তো হবেই। তা একা যাবেই বা কি করে? কথাকে যদি... কথা হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে এসে যেন আটকে যায়। কথা, কিন্তু... না না কাকিমা, চিন্তা করবেন না, আমাদের বাড়িতেই থাকবে। ওই বাড়ি ওকে নিয়ে যাব না। শুধু এতটা পথ, যদি আমার মাথা ঘুরে যায়। লোকজন তো আর তেমন সুবিধের নয়, জানোই তো আজকাল। হ্যাঁ, ঠিকই বলেছিস। ঠিক আছে বুবুন, যা, দুটো সালোয়ার, রাতে পরার জামা, টুকটাক যা নেওয়ার আছে নিয়ে নে। মেয়েটার সাথে যা। আচ্ছা মা। চুপচাপ ভেতরে চলে যায় কথা। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়। দুজনে মিলে বেরিয়ে পড়ে। আসছি আমরা। সাবধানে যাস, পৌঁছে জানাস। তাড়াতাড়ি পা চালায়, একটা ট্যাক্সি নেয়। মিথ্যে বললি? আর কোনো উপায় ছিল? তা বলে... বাদ দে, আমি এমনিতেই বেয়াড়া, সেটা তুই জানিস। আর জ্ঞান দিতে আসিস না। আর দেবুদা যেগুলো বলেছে সেগুলো আমারও দু চোখের বিষ। কিন্তু তোর চোখের জল আমি মেনে নিতে পারি না। মিথ্যে বলে নিয়ে যাচ্ছি, তাই এই মুহূর্ত থেকে তোর সব দায়িত্ব আমার। আর কোনো কথা, সেটা যাই হোক না কেন, লুকুবি না কিন্তু। কোনো রকম ভালো মন্দ ঘটে গেলে আমি কাকিমার কাছে অপরাধী হয়ে যাব। চোখ ছলছল করে কথার। শ্রেয়ার হাত দুটো চেপে ধরে। থাক থাক, আর অত নাটকের প্রয়োজন নেই। আপাতত তার সাথে প্রীত হলে আমায় ভুলে যাবি। হুম হুম। আর শোন, টিকিটের পয়সাটা ডিউ রইল কিন্তু। বলে হেসে ওঠে। দুজনে হাওড়া স্টেশনে এসে নামে। আগে থেকেই শ্রেয়া দেখে নিয়েছিল আজ একটা স্পেশাল ট্রেন আছে বেলা 1টায়। বিকেল 5টার মধ্যে পৌঁছে যাবে। অনলাইনে টিকিটও কেটে রেখেছে। মনে মনে সেও খানিকটা চিন্তায় আছে, যদিও সেটা কথার সামনে প্রকাশ করা যাবে না। দেখাই যাক না কি হয়। স্টেশন থেকে নেমে অনেকটা যেতে হয়।
শ্রেয়া বাড়িতে বলেই রেখেছিল। বানজোড়া গ্রামে পৌঁছানোর পর দেবতমের মা এলো শ্রেয়ার বাড়িতে। কথা প্রণাম করতে এগিয়ে যেতে ছিটকে দূরে সরে গেলেন। থাক থাক, দূরে থাকো। শোনো মেয়ে, যতক্ষণ না পুজো হচ্ছে আমার ছেলের আশেপাশেও যেন না দেখি। তাকেও বলে দিয়েছি আমি। তোমার উপর কি সব ছায়া আছে গুরুদেব বলেছেন। নেহাত ছেলে তোমাকে ছাড়া। যাই হোক, এই নাও নতুন শাড়ি। এই লাল পেড়ে সাদা শাড়ি পরে ওই মোড়ল পুকুরে ডুব দিয়ে বাঘেরাই থানে যাও। বাকি সব গুরুদেব আছেন বলে দেবেন। কিন্তু কাকিমা, ও পুকুরে কি করে একা নামবে? ও কোনোদিন পুকুরে নামেনি। শহরে কি এসব? শ্রেয়া বলে ওঠে। অত শত জানি না বাপু। সে তুই যা সঙ্গে তাহলে। কি করবি দেখ। পুজোর জায়গায় কিন্তু ও একা থাকবে। পৌঁছে দিয়ে চলে আসবি। আশেপাশেও থাকবি না। সব শেষ হতে রাত হবে, উনি বলেই রেখেছেন। গুরুদেব খবর পাঠাবেন আমাদের বাড়ি। তখন যাওয়া যাবে একমাত্র। আমি চললাম এখন। দেবোত্তমের মা চলে যেতে শ্রেয়া বলে, এখনো ভেবে দেখ কথা। সময় আছে। আমি বারণ করে দিতে পারি। এইসব বুজরুকিতে আমার বিশ্বাস নেই। পুজোই তো করব। কি আর আছে তাতে। চল। দুজনে হাঁটা লাগাই জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে বেশ অনেকটা সোজা হেঁটে গেলে পড়বে মোড়ল পুকুর। সেই মোড়ল পুকুর পেরিয়ে ডান দিকে কিছু দূর গিয়ে পড়ে এক বিশাল বড় আকাশছোঁয়া তাল গাছ। সেই তাল গাছের তলায় বাগড়াই ঠাকুরের থান। জঙ্গলে পা দিতেই কথার কিরকম গা ছমছম করতে লাগলো। চারদিক কিরকম নিস্তব্ধ। অস্বস্তি কাটাতে কথা বলে ওঠে, শ্রেয়া, এই বাগড়াই ঠাকুরের পুজো কিভাবে হয়? তোরা দিয়েছিস কখনো পুজো? শ্রেয়ার মুখ থমথমে, কিরকম যেন রক্তশূন্য। কি হলো শ্রেয়া, তোর মুখটা এরকম লাগছে কেন? দেখ, আমি আগেই বললাম এসব করার দরকার নেই, কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিস তুই। কারণ এগুলো কুসংস্কার। আর প্রথাগুলো শুনলে যে কোনো মানুষ যেন ভয় পায়, এই ভেবেই করা। তাও তুই বল। আচ্ছা বেশ, শোন তাহলে। এই গ্রামে বাগড়াই ঠাকুর খুব জাগ্রত। সবাই যেমন ভয় পায়, আবার তেমন মন থেকে মানেও। লোকে বলে বাগড়াই ঠাকুর নাকি পিশাচদের দেবতা। কেউ কোনো ভয় পেলে, কারোর উপর অপদেবতা ভর করলে এই ঠাকুরের থানে এসে পুজো দেয়। লোকের বিশ্বাস ভয় থেকে মানুষকে এই দেবতা রক্ষা করেন। পুজোর জন্য অনেক অদ্ভুত জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে একটা হলো ঠাকুরকে শুয়োরের মাংস নিবেদন করা হয়। পুজোর প্রসাদ হিসেবে চিঁড়ে, কাঁচা দুধ, কলা, ফল ও মিষ্টি দেওয়া হয়। কলা পাতায় সাজিয়ে দেওয়া হয়। পুজোয় কোনো ভুল ত্রুটি হলে বলা হয় বাগড়াই ঠাকুর তার প্রাণ বলিদান নিয়ে নেন। এর আগে এরকম কিছু হয়েছে জানিস? সবই শোনা কথা রে। তবে মুকুন্দ কাকার মেয়ে ছিন্ন ভিন্ন দেহ একবার এই জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল। কি বলছিস? হুম। সবাই বলেছিল বাগড়াই ঠাকুর অসন্তুষ্ট হয়েছেন। মুকুন্দ কাকার বড় মেয়ে বুড়ি দিদি নাকি পুজোর মাঝে উঠে পালিয়ে যাচ্ছিল। তাতে ঠাকুরের রোষে পড়ে। মুকুন্দ কাকার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। মুকুন্দ কাকার ছোট মেয়েটার লাশ ওই মোড়ল পুকুরে ভেসে উঠেছিল। আর কাকি গলায় দড়ি দিয়ে মরেছিলেন। কাকা তারপর থেকে কিরকম একটা পাগল পাগল হয়ে ঘুরে বেড়াতেন। তারপর? তারপর আর কি? প্রথমে গ্রামের কিছু কিছু লোক দয়া করে খেতে দিত। আস্তে আস্তে সবাই বিরক্ত হতে লাগলো। পাড়ার ছেলেপুলেরা পাথর ছুঁড়ে মারত। একদিন সকালে এই জঙ্গলেরই একটা গাছে ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। চমকে ওঠে কথা। কি বলছিস? হুম। কিন্তু এর মধ্যে কতটা বাগড়াই ঠাকুরের অভিশাপ তা আমি জানি না। তখন আমি বেশ ছোট, এখানেই থাকতাম। তবে এরকম নাকি আগেও ঘটেছে গ্রামের বয়স্করা বলে থাকেন। সত্যি মিথ্যে জানি না। মোড়ল পুকুর এসে গেছে। দুজনেই থমকে দাঁড়ায়। সুন্দর করে বাঁধানো ঘাট। তুই শাড়ির প্যাকেটটা নিয়ে দাঁড়া, আমি বরং স্নান করে আসছি। তুই জীবনেও নেমেছিস পুকুরে? না। তাহলে চল, আমি নামছি তোর সাথে। আচ্ছা। হাতের প্যাকেটটা উপরে রেখে দুজনে হাত ধরে পুকুরে নামে। শ্রেয়া কথাকে জাপটে ধরে থাকে। কোনো মতে স্নানটা সারে। তারপর দুজনে ওপরে উঠে আসে। শ্রেয়া প্যাকেট খুলে শাড়িটা কথার হাতে দেয়। শুধু শাড়ি? সায়া ব্লাউজ? শুধু শাড়ি পরেই পুজো দেয়? সেলাই করা কোনো কাপড় নাকি পরতে নেই? আমি তোকে গুছিয়ে পরিয়ে দিচ্ছি, চিন্তা করিস না। কিন্তু এখানে তো পুরো খোলা। চল ওদিকটায়। এমনিতে এই জঙ্গলে কেউ আসে না সচরাচর। আর যেদিকে পুজো থাকে
সেদিন জঙ্গলের মুখে পাহারা থাকে, কেউ ঢোকে না। আমাকেও তো চলে যেতে হবে তোকে পৌঁছে দিয়েই। শ্রেয়া কথাকে একটু ঝোপ দেখে নিয়ে যায় একটা ধারে, সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। ভেজা শরীরে লাল পেরে সাদা শাড়ি একদম লেপটে যায়। শাড়িটা ভিজে যাচ্ছে রে। ইস, একটা গামছা নিয়ে এলে ভালো হতো। খেয়ালই নেই একদম। না রে কথা, ভেজা কাপড়েই পুজোয় বসতে হয়। ওহো, গলাটা বুজে আসে কথার। দুজনে চুপচাপ এগিয়ে চলে ধানের দিকে। দূর থেকে চোখে পড়ে হোমকুণ্ডের আগুন জ্বলছে ধিক ধিক করে। তার সামনে বসে আছে এক সন্ন্যাসীর মতো লোক চোখ বন্ধ করে। সাবধানে চলে যা কথা, আর ভয় পাবি না। মন থেকে পুজো দিস, সব ভালো হবে। কথা চুপচাপ মাথা নাড়ে, এগিয়ে চলে সামনের দিকে। শ্রেয়ার মন মানে না কথাকে রেখে আসতে, কিন্তু ও থাকলে যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় কথার। না, কথার কোনো খারাপ সে চায় না। তুমি দেখো ঠাকুর, বলে মনে মনে প্রণাম করে শ্রেয়া ফিরে আসে। শ্রেয়া জঙ্গল থেকে বেরিয়ে আসতেই দেবোত্তমের মা বলে ওঠেন, ভাবছিলাম তুই আসছিস না কেন। এবার নিশ্চিন্তি বাবা। শ্রেয়সী কোনো জবাব দেয় না, রাগ চেপে নিজের বাড়ির দিকে হাঁটা দেয়। মনটা বড় অশান্ত লাগছে। বাড়িতে পা দিতেই দেখে দেবোত্তম বসে আছে। দেখেই মাথাটা গরম হয়ে যায় তার। চিৎকার করে বলে ওঠে, লজ্জা করে না? সব তোমার ভড়ংবাজি না? খালি বড় বড় কথা, এই মানি না সেই মানি না। আর এখন এগুলো কি হচ্ছে, হ্যাঁ? হিপোক্রিট কোথাকার। তুই বিশ্বাস কর মিলি। কিছু বিশ্বাস করব না। এরকম সম্পর্কের দরকার কি ছিল, যেটা নিজের বাড়িকে বুঝিয়ে বলতে পারবে না? তুমি তো জানতে তোমার বাড়ি কি রকম। তাহলে শুধু শুধু একটা মেয়ের জীবন নিয়ে খেলার কি অধিকার আছে তোমার? আমি ভেবেছিলাম মাকে ঠিক বুঝিয়ে নেব। আর আজ যদি বুড়ি দিদির মতো কথার কিছু ঘটে যায়। মিলি, আমি কিন্তু কোনো দিন তোমায় ক্ষমা করব না দেবুদা। আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখতাম। তোমার মানসিকতা দেখে মনে হতো একদিন আমরা ভাই বোনে মিলে এই গ্রামে আলো ফোটাতে পারবো। আজ বুঝতে পারছি সব ভুল ভাবতাম। তুমি কিনা শেষে এইসব গুরুদেবের বিধান মানছো। ছি, ঠাকুর পুজো আমার বাড়িতেও হয়, শ্রদ্ধা করে হয়, মনে তাগিদে হয়। এইভাবে জ্যোতিষীর বিধান মেনে ভয় দেখিয়ে নয়। পুজোয় তুমি কোনোদিন পা দাও নাই বাড়িতে, অথচ আজ দেখো পরের বাড়ির মেয়েটার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো। আর আফসোস হচ্ছে আমি হাত ধরে তাকে এখানে নিয়ে এলাম। তাকে কতটুকু আনন্দ দিয়েছো তুমি বলতে পারো? শুধু কষ্ট দেওয়ার জন্য বলেছিলে ভালোবাসি। এক নাগাড়ে কথাগুলো বলে হাঁপাতে থাকে শ্রেয়সী। চোখ মুখ রাগে গনগন করছে। সহ্য করতে পারছে না সে দেবোত্তমকে। বিড়বিড় করে বলে চলে সে, ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। ভেবেছিলাম তোমরা সামনাসামনি এলে অভিমান কমবে, সব মিটে যাবে। তুমি এসব কিছুতেই হতে দেবে না। তুমি তো নিজেই এসব মানতে না। কি হবে মেয়েটার এবার? দেবোত্তমের মুখটা থমথম করছে। চুপ করে বেরিয়ে আসে সে। শ্রেয়সীর কথাগুলো কানে বাজছে। সে ভণ্ড। সে শুধু কষ্ট দিয়েছে কথাকে। বুড়ি দিদির মতো হবে তার কথার অবস্থা। মুকুন্দ কাকাকে মনে আছে তার, পাগল হয়ে ঘুরে বেড়াতো। আর আমি সব জানি সব জানি বলে চিৎকার করত। একদিন তার হাত ধরে চুপি চুপি বলেছিল, আমি সব জানি, কিন্তু বলা বারণ, নয়তো সে মেরে দেবে। ঠিক যেভাবে আমার ছুটকিটাকে। হা হা হা। বলবো না বলবো না। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, ঠাকুর মিথ্যে। বলতে বলতেই আবার চলে গিয়েছিল। মুকুন্দ কাকা কেন বলেছিল এসব? কোনোদিন কাউকে বলেনি সে। সত্যিই কিছু বলতে চেয়েছিল কাকা, নাকি সব পাগলের প্রলাপ? কথার কিছু হবে না তো? কথা উপস্থিত হয় পুজোর জায়গায়। থানে চারপাশে ঘন ঝোপঝাড় ভর্তি। বস মা। গুরুদেবের গলা গম গম করে ওঠে। কথা বসে পড়ে। তাকিয়ে দেখে ঠাকুরের কোনো মূর্তি নেই। আছে পোড়া মাটির হাতি ঘোড়া এবং কয়েকটি গোলাকার কালো পাথর। তারই সামনে অনেক ফুল আর সিঁদুরের মাখামাখি। আর খুব উৎকট গন্ধ ভেসে আসছে। বমি পাচ্ছে কথার। মুখটা বিকৃত হয়ে যায় নিজের অজান্তেই। নাকে হাত চাপা দেয়। হা হা করে গুরুদেব হেসে ওঠেন। ঘেন্না করছে মা? না, মানে কিসের একটা গন্ধ। দেখ তো মা, এটার কি না। বলেই সামনে একটা পাত্র ঠেলে দেয়। সেখানে কিছু কাঁচা মাংস রক্তে মাখামাখি অবস্থায় পড়ে আছে। উৎকট গন্ধটা ওটা থেকেই আসছে।
কথা নাকে দুহাত চাপা দেয়। এই মাংসটা ধুয়ে ফেল মা। ওইখানে দেখ ঠাকুরের কাছে ঘটিতে জল আছে, ওই জল এনে ধুয়ে ফেল। তারপর ঠাকুরকে নিবেদন করতে হবে। কথা জীবনে কোনোদিন মাছও ধোয়নি, সেখানেই উৎকট গন্ধে শুয়োরের মাংস সে কি করে ধোবে? গা গুলিয়ে ওঠে তার। দেবোত্তমের মুখটা ভেসে ওঠে। না, পারতেই হবে। শ্রেয়ার মায়ের কাছে তো শুনল দেবোত্তমের মা কতটা বাধ্য করেছে ওকে। তাও তো ওর হাত ছেড়ে দেয়নি। অন্য মেয়েকে বিয়ে করতে কিছুতেই রাজি হয়নি। কুয়োয় নাকি ঝাঁপ দিতে গিয়েছিলেন ওর মা, তাই তো বাধ্য হয়ে রাজি হয়েছে। আর শ্রেয়া যা যা বলল তা যদি সত্যি হয়, না না, ও নিজের জন্য কারোর ক্ষতি হতে দেবে না, কিছুতেই না। মনে জোর এনে ঠাকুরের কাছে এগিয়ে যায়। ঠাকুরের দিকে তাকিয়ে দেখে পোড়ামাটির এরকম ধরনের মূর্তি শখ করে মেলা থেকে কিনে এনে বাড়িতে সাজিয়ে রেখেছে। খুব ভালো লাগে। একই তো দেখতে, ভয়ের তো কোনো কারণ নেই। পিশাচ দেবতা শুনে মনে হয়েছিল হয়তো মূর্তি দেখেই ভয় লাগবে। জলের ঘটিটা এনে মাংস ধুতে থাকে। সব পরিষ্কার করে আর একটা পাত্রে মাংস ঢেলে দেয়। দে এবার পাত্রটা এইদিকে। হাতে করে গুরুদেবের কাছে নিয়ে গিয়ে পাত্রটা নামিয়ে রাখে। এখানে বস, ঠাকুরের সামনে। কথা বসে পড়ে। গুরুদেব উদাত্ত কণ্ঠে কিসব মন্ত্র উচ্চারণ করতে থাকেন। বাগড়াই ঠাকুরকে মাংস নিবেদন করে ফুল দিয়ে পুজো শুরু করেন। একটা পাত্রে কিছুটা রক্ত নিবেদন করেন। এক বাটি রক্ত দেখে কথা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলে। দুহাত জোর করে বসে থাকে। গুরুদেব ফিরে দেখেন কথা চোখ বন্ধ করে বসে আছে। কথার শরীরের আনাচে কানাচে গুরুদেবের লোলুপ দৃষ্টি ঘুরতে থাকে। অল্প বয়সী মেয়ের শরীরের প্রতি তার আলাদা আকর্ষণ। রোমকূপ খাড়া হয়ে যাচ্ছে। অনেক দিনের উপসী শরীর, আর যে ধরে রাখতে পারছেন না নিজেকেই। বয়স তো আর কম হলো না, তবু এখনো মাসে অন্তত একবার। না, বেশি দেরি করলেও চলবে না, আবার তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেললেও চলবে না। আজ থেকে কয়েক বছর আগে যে ভুলটা করে ফেলেছিলেন, ঝামেলা বেড়ে যায় তাতে। মেয়েটাকে সেবা চরণামৃত না খাইয়েই ঝোঁকের বসে লাফিয়ে পড়েছিলেন। ব্যাস, মেয়েটাও দৌড় লাগালো। যদিও পরে ঠিক ধরে ফেলেছিলেন, তার সাথে কি আর পেরে উঠতে পারে? তবু খুব তেজ ছিল ছুরিটার। তাই তো ভোগ করার পর জঙ্গলে ওইভাবে পিস পিস করে লাশটা ফেলে রাখতে হলো। আর ওর বোনটা যে এসব দেখে ফেলবে কে জানতো? কোথায় ছিল কে জানে? সব গিয়ে বাড়িতে বলে দিল। ওর বাপটা শাসাতে এসেছিল, সবাইকে বলে দেবে বলেছিল। তাই তো গভীর রাতে দলবল নিয়ে যেতে হলো। বাপটাকে বেঁধে ওর সামনেই ওর বউ আর মেয়েটাকে। যাকগে, পুরনো কথা ভেবে লাভ নেই। তারপর আরো কত মেয়ের শরীরের স্বাদ পেয়েছে সে। অজ্ঞান অবস্থায় কি হচ্ছে কেউ বুঝতেই পারে না, বা বুঝতে পারলেও আর কিছু বলার মতো মুখ থাকে না। কত মেয়ে এইভাবে পাচার পর্যন্ত করে দিল। ভালোই রোজগার হয় তার। ভাগ্যিস পৃথিবীতে এই ধর্মের ভয় ঠাকুরের ভয় ছিল। তাই তো এই বিশ্বাস নিয়ে ব্যবসা করে তার পেট আর শরীর দুটোই খাসা আছে। পায়ে পায়ে এগিয়ে যায় কথার দিকে। নে মা, ঠাকুরের চরণামৃত খা। কথা পাত্রটা নিয়ে চরণামৃত খেয়ে ফেলে। সামনে হোমকুণ্ডের আগুনে ঘি ঢালছেন গুরুদেব। আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। আরো কি সব দিচ্ছেন। ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। কথা চোখ জ্বালা করছে। তাকাতে পারছে না। আস্তে আস্তে চোখ বুজে যায়। কথা মাটিতে ঢলে পড়ে যায়। গুরুদেবের ঠোঁটে তৃপ্তির হাসি। কথাকে পাঁজাকোলা করে হাঁটতে থাকেন। দেবোত্তম জঙ্গলের সামনে এগোতে দেখে বেশ কিছু লোক পাহারা দিচ্ছে। এরা কখনোই তাকে যেতে দেবে না। উল্টে মায়ের কাছে খবর যাবে। সব গন্ডগোল হয়ে যাবে। না, এদিক দিয়ে হবে না। পিছন দিকে রাস্তা দিয়ে যাওয়া যায়। ছোটবেলায় অনেক গেছে। একবার ওই রাস্তায় সাপের সামনে পড়ে গিয়েছিল। তারপর থেকে আর যেত না। খুব জঙ্গলে রাস্তা। ওই দিক দিয়ে গেলে বাগড়াই থানে পৌঁছে যাওয়া যায়। সে কোনোদিনই কোনো কিছুর পরোয়া করেনি। যে কোনো নির্মম সত্যি মুখের উপর বলে দিতে অভ্যস্ত। আজ মেরুদণ্ডটা কেন যে সোজা রাখতে পারল না। সে নিজে হাত বাড়িয়ে দিয়েছিল কথার দিকে, অথচ তার মর্যাদা রাখতে পারল না। আজও যে কোনো পরীক্ষা সবসময় মেয়েদের কেন দিতে হবে? সত্যিই তো, সে নিজেও তো এসবের বিরুদ্ধে। অপদেবতা আবার কি? নিজে ঈশ্বরকেই মানে না, আর শেষে কিনা এসব মেনে নিল। ছি, নিজে হলে মেনে নিত, করতো এইসব পুজো।
আর দেরি করা যাবে না। এক্ষুনি পৌঁছে সব পুজো বন্ধ করে দেবে। তাতে সম্পর্ক থাকুক না থাকুক, কথা ভালো থাকুক অন্তত, যথেষ্ট হয়েছে। এইসব ভাবতে ভাবতে দেবোত্তম পুজোর জায়গায় পৌঁছে দেখে মিলি দাঁড়িয়ে হতভম্ব হয়ে। কিরে মিলি, তুই এখানে? চমকে ওঠে শ্রেয়সী। তারপর কেঁদে বলে ওঠে, কথা নেই দেবুদা, এখানে কোথাও নেই। ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কি হবে এবার? দেবোত্তম থম মেরে যায়। আমি চিন্তায় আর থাকতে না পেরে ওই লুকোচুরি খেলতাম জঙ্গলের যে পিছন দিকটায়, ওই দিক দিয়ে। আমিও তাই এসেছি মিলি। কথার কিছু হতে আমি দেব না। ওকে খুঁজে বার করতেই হবে। চল, আমরা একসাথে খুঁজি। মিলি ছলছল চোখে তাকায় দেবোত্তমের দিকে। এই গ্রামের সবচেয়ে ডাকাবুকো মেয়ে তুই, ভুলে যাস না। কথাকে আমরা উদ্ধার করবই। দুজনে খুঁজতে লাগে। ওদিকে ততক্ষণে গুরুদেব জঙ্গলের মধ্যে তার এক গোপন আস্তানা অনেক কালের পুরনো পোড়ো বাড়িতে কথাকে মাটিতে শুইয়ে দিয়েছে। কথার ভেজা শরীর তাকে উত্তেজিত করে তুলেছে। আর তর সইছে না। তাড়াতাড়ি করে শাড়ি টেনে খুলতে থাকে। কথার নরম শরীরে নিজেকে যতক্ষণ না সম্পূর্ণ মিশিয়ে দিতে পারছে, এই আগুন ঠান্ডা হবে না। আহ, মাগো! আচমকা কোঁকিয়ে ওঠেন গুরুদেব। হাত দিয়ে দেখেন পিঠে যেন কেউ কিছু দিয়ে জোরে আঘাত করেছে। রক্তে মাখামাখি। অতি কষ্টে পিছন ফিরে আতঙ্কে ভাষা হারিয়ে ফেলেন। মা, তুই? লজ্জা করে না মিনসে তোর? আমাকে মা বলছিস, আবার ওই মেয়েটা সর্বনাশ করছিস। বুকের উপর কষে একটা লাথি খেয়ে গুরুদেব চিত হয়ে পড়ে যান। চোখের সামনে কাকে দেখছেন? কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে শেষে কিনা এই মেয়ে মানুষের কাছে হেরে যাবে। শরীরের সব জোর এক করে উঠে দাঁড়ায় গুরুদেব। তোর এত সাহস, আমার গায়ে হাত দিস? খপ করে মহিলার গলাটা টিপে ধরেন গুরুদেব। তুই কি ভেবেছিস এত সহজে আমাকে হারিয়ে দেওয়া? পিছনে ছোড়া মারিস। তুই এখানে লুকিয়েছিস কেন বল আগে। আর কাকে কি বলেছিস বল এক্ষুনি। তুই তো তোর ছেলের জীবনে এই মেয়েটাকে চাসনি। তবে কেন এসেছিস এখানে? বল, কেন এসেছিস? তোর ছেলে কই? দেবোত্তমের মায়ের দম আটকে আসছে। খুব জোরে গলাটা টিপে ধরেছে। হাতে দাটা ধরা আছে এখনো। গায়ের সবটুকু শক্তি জড়ো করে দা দিয়ে গুরুদেবের পায়ের উপর সজোরে কোপ বসিয়ে দেয়। চিৎকার করে গুরুদেব পা ধরে বসে পড়েন। দাটা তুলে আর এক কোপ মারে দেবোত্তমের মা। গুরুদেবের হাতে গিয়ে পড়ে। গুরুদেবের চিৎকারে জঙ্গলের নীরবতা খান খান হয়ে যায়। দেবোত্তমের মা বলে ওঠে, তোকে মারবো বলেই তো এসেছি এখানে। গুরুদেব তাকিয়ে দেখেন সাধারণ বোকাশোকা ধর্মান্ধ গ্রামের মহিলার চণ্ডী রূপ। এদিকে খুঁজতে খুঁজতে দেবোত্তমা শ্রেয়সী পুরো বাড়ির দিক থেকে আর্তনাদ শুনতে পেয়ে দৌড়ে যায়। বাড়িটায় ঢুকে দুজনেই হতবাক। সামনে দা হাতে দেবোত্তমের মা দাঁড়িয়ে। নিচে মাটিতে রক্তাক্ত অবস্থায় গুরুদেব পড়ে আছে। অদূরেই রয়েছে অর্ধনগ্ন অজ্ঞান কথা। মা, তুমি? তুমি এখানে? শ্রেয়সী দৌড়ে যায় কথার কাছে। কথা, এই কথা, ওঠ না। কি হয়েছে তোর? কথা? ওর জ্ঞান নেই মিলি। কথা ঠিক আছে। দেবু, এটাকে বেঁধে নিয়ে যেতে হবে। গ্রামের মোড়লরা এর বিচার করবে। ফোন লাগা মিলির বাবার ফোনে। লোক নিয়ে আসতে বল এখানে। দেবু ফোন লাগায়। লোকজন এসে গুরুদেবকে নিয়ে যায়। কথাকে কোলে তুলে দেবোত্তম মিলির বাড়িতে নিয়ে যায়। রাত হয়ে গেছে অনেক। মিলির বাড়ির সামনে মাঠে সবাই জড়ো হয়েছে। গুরুদেবকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মা, আমি তো কিছুই বুঝছি না। হ্যাঁ গো দেবুর মা, কি হয়েছে বলো এবার। বলছি সব। তোমরা তো জানো, ঠাকুর দেবতা খুব মানি আমি। এসবেও বিশ্বাসও করতাম। সেই বিশ্বাস ভেঙেছিল আগের বার। আমার দাদা যেবার তার মেয়েকে নিয়ে এসেছিল। মেয়েটার বিয়ে হচ্ছিল না। এই গুরুদেবের বিধান মতো যজ্ঞ করাতে নিয়ে গেল। রাতে ফিরল। রক্ত থামছিল না মেয়েটার। তখনই সন্দেহ হয়েছিল। কিন্তু কাকে কি বলবো। ভাইজিটাকে নিয়ে পরের দিন দাদা চলে গেল। মাসখানেক পর আমার ওই ভাইজিটা গলায় দড়ি। এত দূর বলে হাউ হাউ করে দেবোত্তমের মা কেঁদে ফেললেন। হ্যাঁ, টুম্পা আত্মহত্যা করেছিল। কিন্তু কেন করেছিল সেটা তো। দেবোত্তম বলে উঠল। কোন মুখে বলতাম, আর কী বা বলতাম। আমি দায়ী ওর মৃত্যুর জন্য। মেয়েটা সন্তান সম্ভবা জেনেই গলায় দড়ি দিয়েছিল। নয়তো লোকসমাজে মুখ দেখাতো কি করে? কি বলতো? কে বিশ্বাস করতো ওর কথা? কিচ্ছু করতে পারিনি।
আমাদের অন্ধবিশ্বাসের জন্য অকালে চলে গেল আমার ভাইজিটা। তাই এবারে গুরুদেব বেশ কিছুদিন আগে যখন গ্রামে এসে আস্তানা গাড়লেন, তখন দেবুর বিয়ে দেব বলে গুরুদেবের কাছে গেলাম। উনি বললেন দুদিনের মধ্যে গণনা করে জানাবেন কোন মেয়ে ভালো হবে ছেলেটার জন্য। টোটনের মায়ের কাছে বিয়ের ব্যাপারটা বলতেই টোটন জানালো দেবুর নাকি বিয়ে ঠিক করা আছে। সঙ্গে সঙ্গে ঠিক করে নিই, যে করেই হোক এবারে এই গুরুদেবের খেলা শেষ করবই। কথাকে দিয়ে মিলি যখন বেরিয়ে আসে, তখন তোমরা যারা পাহারা দিচ্ছিলে তোমাদের খেয়ে নাও বলে ব্যস্ত করে তুলি। আর সবাই জানতো মিলি একমাত্র কথার জন্য ঢোকার চেষ্টা করতে পারে। ও বেরিয়ে আসতেই সকলকে খাবার দেওয়ার নাম করে সরিয়ে দিই কিছুক্ষণের জন্য। এখানে টোটনের মাকে খাবারের দায়িত্ব দিয়ে সেই সুযোগে আমি ঢুকে গিয়েছিলাম। বাড়িতে মন্দিরে যাচ্ছি বলে বেরিয়ে যাই। পৌঁছে গিয়ে দেখি কথা একটা পাত্র থেকে কি যেন একটা খাচ্ছে, তারপরেই অজ্ঞান হয়ে যায়। গুরুদেব কি করে সেটার অপেক্ষায় ছিলাম শুধু। তারপর আর সইতে পারিনি। গ্রামের সবাই তখন ঘটনা শুনে হতবাক। দেবোত্তম এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে। মা, তোমার ছেলে বলে পরিচয় দিতে আমার আর কোনো লজ্জা নেই। আমার জন্য তোরা খুব কষ্ট পেলি রে দেবু। আমায় পারলে ক্ষমা করিস। দেখ গিয়ে কথার জ্ঞান ফিরল কি না। মেয়েটার অনেক দুর্ভোগ গেল আমার জন্য। ওকে বলিস পারলে যেন আমায় ক্ষমা করে দেয়। আমি প্রাণ দিয়ে হলেও ওর ক্ষতি হতে দিতাম না। বলবো মা। কেমন লাগছে কথা? মাথাটা কেমন ধরে আছে। আর কিছু মনে করতে পারছি না। চরণামৃত খেলাম, তারপর যে কি হলো। ধরে নাও দুঃস্বপ্ন ছিল, কেটে গেছে। দুঃস্বপ্ন? কেন? এমনি বললাম। আমায় ক্ষমা করতে পারবে কথা? কি বলছো? কিছুই বুঝতে পারছি না। দুঃস্বপ্ন, ক্ষমা। আজ তোমাকে এই যে বিপদের মধ্যে পড়তে হলো, সবই তো আমার জন্য। বিপদ তো তেমন কিছু হয়নি। তোমাকে একা করে দেওয়ার জন্য সরি কথা। পিষে যাচ্ছিলাম তোমার আর মায়ের মধ্যে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে বাঁচাতে সব পিছনে ফেলে দৌড়ে গিয়েছিলাম। আমাকে বাঁচাতে? প্লিজ, হেয়ালি করো না। আমি কিছুই বুঝতে পারছি না। সব খুলে বলো। দেবোত্তম একে একে সব ঘটনা খুলে বলে। শিউরে ওঠে কথা। এমন সময় ঘরে শ্রেয়সী ঢোকে। দেবুদা, গ্রামের লোক ক্ষেপে গেছে। বলছে শয়তানটাকে মেরেই ফেলবে। ও সব জামা কাপড় খুলে নিয়ে যে যা পাচ্ছে তাই দিয়ে মারছে। বলছে পুরুষাঙ্গ কেটে নেবে। তাই করা উচিত, মেরে দিক। ছেড়ে দিলেই তো আবার কোনো না কোনো মেয়ের সর্বনাশ ঘটাবে। তাই বলে এতগুলো লোক খুনের দায়ে কে দেখতে আসছে বলতো? বাদ দে, যা খুশি হোক, আমাদের দেখার দরকার নেই। তোরা ওকে পুলিশের হাতে তুলে দে না। কথা বলে ওঠে। বাবা গেছে বোঝাতে। নিশ্চয়ই বাবা ব্যবস্থা করবে। বাবার কথা তো কেউ ফেলতে পারবে না। তবে ঠাকুর দেবতা ভূত এসবের ভয় দেখে মেয়েদের সর্বনাশ যে বন্ধ হলো এই গ্রামে, এতে আমি খুব খুশি। ঠিক বলেছিস। আমাদের সবাইকে একসাথে আরো বোঝাতে হবে। পুজো করুক, ভগবান মানুক। কিন্তু অন্ধ কুসংস্কার ভালো নয়। এইসব সাধু সন্ন্যাসীরা কখনোই ভগবানের পাঠানো দূত নয়। এরা শুধু লোক ঠকানোর ব্যবসা করে। হ্যাঁ, আর তোমার আর কথারও উচিত হয়নি এইসব মেনে নেওয়া। আমারও উচিত হয়নি কথাকে নিয়ে আসা। কিন্তু ও যা শুরু করেছিল। যাই হোক, এবার আসল কথা শোনো তোমরা। আমার ট্রিট বাকি কিন্তু অনেকগুলো। কবে আমায় খাওয়াবে ভালো মন্দ বলে ফেলো দেখিনি। আর এই যে মানেশ্বরী, ঝগড়া মিটেছে তো? তুই সুযোগ দিলি কই? আ এখন আমি কাবাব মে হাড্ডা হয়ে গেলাম। আচ্ছা বেশ, কেটে পড়ছি। কিন্তু কলকাতা ফিরে টাকা ট্রিট সব চাই বলে দিলুম। বলে শ্রেয়সী হাসতে হাসতে বেরিয়ে গেল। দেবোত্তম কথাকে জড়িয়ে ধরে। কথা ফুঁপিয়ে ওঠে। কেঁদো না প্লিজ। আর কোনোদিন তোমায় কষ্ট দেব না। আর কোনোদিন তোমায় আমার ফোনের জন্য অপেক্ষা করতে হবে না। আমার খুব শিক্ষা হয়েছে। এই কান ধরছি, আর করব না। তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখবে? কান্না ভেজা গলায় বলে ওঠে। কি? পকেট থেকে দেবোত্তম একটা নীল আবিরের প্যাকেট বের করে কথার গালে রং লাগিয়ে গুনগুনিয়ে ওঠে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো। এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে। কথার মনে তখন ভালোবাসার রামধনু রং উঁকি ঝুঁকি দিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে মুক্তধারা মুখার্জির লেখা রং মিলান্তি গল্পটির শেষ অংশ শুনলেন। আর গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।